একদিনের জন্য হলো শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে বলছেন ফারুক। এদিকে কেমন হবে আগামী নির্বাচন জানাবো আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিনের জন্য হলো শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে বলছেন ফারুক। স্বৈরাচার শেখ হাসিনাকে একদিনের জন্য হলো আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে। আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপির 3টি সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া আছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য আবার ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশে আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে। 16ই ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন এলেন না, এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল? তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টার কি আসলেই খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করেছেন, তাই আমরা কৃতজ্ঞ। কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা, পাকিস্তানের 1 টাকা কত ছিল? অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওদের কথা চিন্তা করার দরকার নেই, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন। সামনে রোজা আসছে, আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। এদিকে কেমন হবে আগামী নির্বাচন? গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিরপেক্ষ নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত রাজনৈতিক সরকারগুলো নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। স্বাধীনতা উত্তরকালে কোনো রাজনৈতিক সরকারই জাতীয় নির্বাচনকে সুষ্ঠু হতে দেয়নি। সামগ্রিকভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা নির্বাচনে সূক্ষ্ম ও স্থূল উভয় প্রকার হস্তক্ষেপ করতে দ্বিধা করেনি। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো সোচ্চার হয়, কিন্তু তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অগ্রাহ্য করে ক্ষমতায় গেল। নির্বাচনকে প্রভাবিত বা নির্বাচন সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ একটা টেক্সট বুক এক্সাম্পল। কতভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায় তা এদেশের রাজনৈতিক দলগুলোর চেয়ে ভালো কেউ জানে না। আমার ধারণা, বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো রাশিয়া, চিলি, ফিলিপাইন, উগান্ডা, তুরস্কের নির্বাচন জালিয়াতির বিভিন্ন পন্থাকে অনুসরণ করে ঘনিষ্ঠভাবে। ভালো কিছু নিতে রাজনৈতিক সরকারগুলো সাংঘাতিক অনাগ্রহ। জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের যে প্রত্যয় নিয়েছিল তা অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে ঢিলে সাজানো অন্যতম প্রাধান্য হওয়া উচিত। কিন্তু সেই লক্ষ্যে এই সরকার কতটুকু আগালো তার নিমিত্তেই এই আলোচনা। এই ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত আইনের চেয়ে বেশি বোঝা দরকার বর্তমান সরকারের এই ক্ষেত্রে পলিসি কি। কোনো সন্দেহ নেই, নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনটি যা 2022 সালে তৈরি করা ছিল তা যথেষ্ট ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। উক্ত আইনে নির্বাচন কমিশনারদের নিয়োগের যোগ্যতা ও সম্যক পদ্ধতি সম্পর্কে তেমন কিছুই আলোকপাত করা নেই, যার কারণে অযোগ্য বা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের এমন কমিশনে আসার সুযোগ আছে। কোনো সন্দেহ নেই যে যোগ্য ব্যক্তি আর উপযুক্ত পরিবেশ বা প্রভাবমুক্ত পেশাগত অবস্থান নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না। নির্বাচন কমিশন নিয়োগের আইন সংশোধন না করে, কমিশনারদের যোগ্যতা ও পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ না করে হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার মাধ্যমে জনমনে আশঙ্কা, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা পারঙ্গম হবে। এখানে সদ্য নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার কেমন হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ মূল বিষয় হচ্ছে, কমিশনার নিয়োগের পদ্ধতি আরো বেশি জনসম্পৃক্ত হওয়া দরকার ছিল। কর্তৃত্ববাদী সরকার থেকে মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যায় সেই বিষয়গুলো যথেষ্ট বিবেচনায় রাখা। যদি বর্তমান নির্বাচন কমিশন নিয়োগের আইন সংশোধন করা হয়, সেক্ষেত্রে এই নিয়োগপ্রাপ্ত কমিশনের স্ট্যাটাস কি হবে? এটা একটা শুধু আইনি প্রশ্ন নয়, বরং এর সাথে জনবিচ্ছিন্ন এমন নিয়োগের বৈধতারও প্রশ্ন থেকে যায়। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনের যথেষ্ট জনবল বা অবকাঠামোর অভাব। বর্তমানে প্রায় 18 কোটি লোকের মধ্যে প্রায় 13 কোটি ভোটার। এত বড় ভোটার সংখ্যা নিয়ে একদিনে নির্বাচন করা প্রায় অসম্ভব। তাই সুশাসনের জন্য যেমন দরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা,
তেমনি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার রাষ্ট্রকে কতগুলো প্রাদেশিক ইউনিটে ভাগ করা। নির্বাচন কমিশনারের জনবল ঘাটতি রেখে সরাসরি নির্বাহী বিভাগের লোককে সাময়িকভাবে নিয়োজিত করে নিরপেক্ষ নির্বাচন করা দুরূহ। সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে তার মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে এনে জাতীয় নির্বাচনকে বিকেন্দ্রীকরণ করা দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও পেশাদার জনবল ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন পরিচালনার জন্য জনবলের পাশাপাশি দরকার স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া ও মিডিয়াকে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সুযোগ দেওয়া। নির্বাচনের কার্যক্রম যত বেশি জনগণের, সাংবাদিকদের ও পেশাদার পর্যবেক্ষকদের নজরে থাকবে তত বেশি নির্বাচনের জবাবদিহিতা নিশ্চিত হবে। কিন্তু পক্ষপাতদুষ্ট মিডিয়া বা লোক দেখানো অপেশাদার পর্যবেক্ষকদের দিয়ে শুধু আগের মতো তামাশা নির্বাচন ছাড়া আর কিছুই হবে না। ইনক্লুসিভ বা সকল বৃহত্তর দলকে নিয়ে জাতীয় নির্বাচন বাংলাদেশ বহুদিন দেখেনি। নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন দলের রেজিস্ট্রেশন বাতিল করা এদেশের এক পুরনো খেলা। কোনো দলের কেউ যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় তখন তাদেরকে দেশের আইনে বিচার করে সর্বোচ্চ শাস্তির বিচার নিশ্চিত করা উচিত। কিন্তু দলের নেতৃত্বদের অপরাধ বা দুর্নীতির দায়ে পুরো দলের নিবন্ধন বাতিল করার মধ্যে কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। সেই দলকে নৈতিকভাবে নিঃশেষ হতে দেওয়া সমীচীন। আবার একইভাবে শুধু নিয়ম রক্ষার নির্বাচনের জন্য রাবার স্ট্যাম্প মার্কা দলগুলো নিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া নির্বাচনী স্পিরিটকে নষ্ট করে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য নির্বাচন কমিশন তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। তারা তাদের নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি সহ অন্যান্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য সরকারকে সুপারিশ করে। এই সাংবিধানিক কাউন্সিল এমনভাবে গঠিত যে সেখানে সরকার বিরোধী দল ও অন্যান্য সংসদ সদস্যরা এই বডিতে থাকে। এটা একটা ব্যালেন্সড বডি। এটা চাইলেই সরকার প্রভাবিত করতে পারে না। সাংবিধানিকভাবে এমন একটা ইনক্লুসিভ কাউন্সিল গঠন করা বাংলাদেশে আবশ্যক, যেন সেখানে জনমতের প্রতিফলন ঘটে ও একটি সাম্যক আইনি কাঠামো তৈরি করা যায় যার অবশ্যই ন্যায্যতা ও বৈধতা থাকবে। অতীতের সরকারের মতো লোক দেখানো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কমিশন নিয়োগের আইন সংশোধন করা যথেষ্ট নয়। সাংবিধানিকভাবে বেশ কিছু বিষয়ের পরিবর্তন ছাড়া ক্রেডিবল বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, আর যোদ্ধা আমরা সবাই। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র থেমে নেই। আপনারা গণহত্যার জন্য লড়াই সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, অত্যাচার নির্যাতনের কারণে দিনের পর দিন জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে থাকতে হয়েছে। আপনারা সেই পরীক্ষা দিয়ে এসেছেন, কিন্তু সামনে পরীক্ষা শেষ হয়ে যায়নি। সামনে পরীক্ষা আরও রয়েছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদের যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয় তাহলে জনগণের পেছনে আমাদের থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনাদের বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকেদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি আমাদের দলের বাইরের হোক বা দলের ভেতরের হোক, সেটি আমাদের দেশ হোক বা দেশের বাইরে হোক। কারণ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোভু দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদেশের মধ্যে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে না, এমন সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। তারেক রহমান বলেন, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে রয়েছে, তারা 10 বার চিন্তা করবে। তিনি বলেন, 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারকে সরিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের জনসমর্থনে দলবল নির্বিশেষে আমরা সক্ষম হয়েছি বিদায় করে দিতে। দেশের মানুষ স্বৈরাচারীকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার। একই সঙ্গে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, একই সঙ্গে দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামের নেতৃত্ব দিতে পারবেন শুধু আপনারাই, কারণ বিএনপি দিতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।